ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর উপপাদ্যের যে প্রয়োগ থাকে সেই প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রয়োগ শুরু করার প্রথমে তোমাদের বলে রাখি, যারা উপপাদ্য সম্বন্ধে নতুন তারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। মাধ্যমিক পরীক্ষায় জ্যামিতিটা একটা ভাইটাল রোল পালন করে। তার মধ্যে এই উপপাদ্যের থাকে 5 নাম্বার এবং উপপাদ্যের প্রয়োগে থাকে 3 নাম্বার। বাকি আমাদের সম্পাদ্যের মধ্যে থাকে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো উপপাদ্য তোমাদের বইয়ের মধ্যে মুষ্টিমেয় কিছু থাকলেও প্রয়োগ বইয়ের মধ্যে প্রচুর রয়েছে। তো যাদের মধ্যে অঙ্ক মুখস্থ করার টেন্ডেন্সি রয়েছে তাদের প্রথমে বলে রাখি, উপপাদ্য কিন্তু মুখস্থর জিনিস নয় বা অঙ্ক মুখস্থর জিনিস নয়, এগুলো হলো বুঝার জিনিস এবং প্র্যাকটিসের জিনিস। অতএব যারা এইসব মুখস্থ পন্থা অবলম্বন করো তারা কিন্তু এই পন্থা থেকে বেরিয়ে এসো। আবার কিছু ছেলে মেয়ে রয়েছে যারা ভাবে আমি অঙ্ক বইটা প্রথম থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত অঙ্কর কোশ্চেন এবং অ্যান্সারটা মুখস্থ করে নেব, তাহলে আমি বোর্ড ফার্স্ট হয়ে যাব। এসব ধারণা কমপ্লিটলি ভুল। আমাদের দেখা কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা এই ধরনের পন্থা অবলম্বন করে, অঙ্ক মুখস্থ করে উড়িয়ে দেব, ভাবে অঙ্কগুলো আমি কোশ্চেনটা দেখার সাথে সাথে আমার অ্যান্সারটা কী আছে আমি মুখস্থ করে বলে দেবো। এইসব করলে কিন্তু আলটিমেটলি তোমাদের নাম্বারটা 50 থেকে 60-এর মধ্যে সীমাবদ্ধ রয়ে যাবে। যারা এই পন্থা অবলম্বন করেছো অতীতে তারা আমার কথাগুলো মিলিয়ে নেবে। অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো এবং উপপাদ্য বা জ্যামিতি যেগুলো রয়েছে বা তোমাদের উপপাদ্যের প্রয়োগ রয়েছে, এগুলো যদি একটু বুঝে নিয়ে করো প্র্যাকটিস, খুব একটা খাটার প্রয়োজন নেই। উপপাদ্য ভালো করে যদি তোমরা বুঝে রাখো, উপপাদ্যর প্রয়োগগুলো কারুর সাহায্য ছাড়াই নিজেরাই করতে পারবে। যাই হোক, আমরা নবম শ্রেণীর যে উপপাদ্য রয়েছে সেই উপপাদ্যের একটা প্রয়োগ আজ আমরা আলোচনা করছি। তো তোমাদেরকে যেটা বললাম, উপপাদ্য যদি ভালো করে রাখো, প্রয়োগগুলো কারুর সাহায্য ছাড়া নিজেরাই করতে পারবে। প্রচুর বইয়ের মধ্যে প্রয়োগ রয়েছে, নিজেরা চেষ্টা করবে। আবার রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেগুলোর মধ্যেও প্রচুর উপপাদ্যের প্রয়োগ দেওয়া থাকে, সেগুলো প্র্যাকটিস করবে, নিজেরাই করতে পারবে। যাই হোক, দেখো কোনো একটা উপপাদ্য রয়েছে, তার একটা প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আমাদের যে ইউনিট টেস্ট চলছে সেখানে এই উপপাদ্যের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট আছে। যাদের পরীক্ষা বাকি রয়েছে, এখনো অঙ্ক পরীক্ষা হয়নি, তারা এই প্রয়োগটা ভালো করে দেখে যাবে। দেখো, প্রয়োগে বলা আছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু হলো ই এবং বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এফ সমান 1/3 এসি। মধ্যমার গল্প এখানে বলা রয়েছে। তাহলে প্রয়োগটা শুরু করার আগে বলে রাখি আমরা, মধ্যমা এবং লম্ব এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। দেখো, আমরা যদি একটা বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করি তাহলে মধ্যমা কোনটাকে বলবো? যদি আমি এই শীর্ষবিন্দু থেকে আমি মধ্যমা অঙ্কন করি তাহলে এই শীর্ষবিন্দুর যে অপোজিট ডিরেকশনে যে বাহুটা রয়েছে সেই বাহুর মধ্যবিন্দু নেব, আর এই শীর্ষবিন্দুর সাথে একটা সংযোজক সরল রেখাংশ টেনে দেব। যেই সংযোজক সরল রেখাংশটা তৈরি হলো এটাই হলো মধ্যমা। আর লম্ব মানে হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর আমরা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করব বিপরীত বাহুটার উপর, যেখানে ছেদ করবে সেটাই হবে আমাদের লম্ব। যখন আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাবে মধ্যমা এবং লম্ব একটাই বিন্দু হয়, ঠিক আছে? কিন্তু বিষমবাহু ত্রিভুজ যেগুলো থাকে সেক্ষেত্রে তোমরা দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবে। তাহলে আমাদের এখানে লম্বর গল্প বলেনি, আমাদের এখানে বলা হয়েছে কি মধ্যমার গল্প। তাহলে এবিসি একটা ত্রিভুজ রয়েছে, আমরা যে কোনো একটা ত্রিভুজ ড্র করলাম। এই ত্রিভুজের নাম দিচ্ছি ধরো এ বি সি। ভালো করে বুঝবে, বুঝলে নিজেরাই করতে পারবে। মুখস্থর দিকে ফোকাস করো না, মুখস্থ করলে কিন্তু অঙ্কে চিরকালে গঙ্গা যাত্রা পেয়ে যাবে। তাহলে এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু হলো ই। তাহলে আমরা একটা মধ্যমা নিচ্ছি। মধ্যমা মানে কি বললাম একটু আগে, বিসি বাহুর মধ্যবিন্দু নেব, আর এই শীর্ষবিন্দুর সাথে আমরা একটা সংযোজক সরল রেখাংশ টেনে দেব। তাহলে এটার নাম দিচ্ছি আমরা ডি। আমরা আলাদা নাম দিইনি, কোশ্চেনে যা বলা আছে সেরকম ভাবে নামকরণ করছি। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার, এই যে এডি মধ্যমা, তার মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই এবং বর্ধিত বিই
বর্ধিত বিই মিন্স আগে আমাদের তো বিইটা জুড়ে দিতে হবে, তারপর বর্ধিত করলে কি বলেছে, সে বর্ধিত বিইটা এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এসি বাহুকে এই বর্ধিত বিইটা এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এ এফ সমান 1/3 এসি, তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, এই এফটা কি হবে 1/3 এসি, অর্থাৎ এসি কে যদি আমরা 3 ভাগে ভাঙি তাহলে 1 ভাগ হবে এ এফটা, অর্থাৎ এসি কে যদি 3 টুকরো করি একটা টুকরো হবে এ এফ, তাহলে এ এফ সমান হবে 1/3 এসি। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রয়োগ মানে আলাদা বাঘ ভালুক কিছু নয়, উপপাদ্যর মতনই আমরা চালাবো। তাহলে প্রথমে আমরা প্রদত্ত করব, উপপাদ্যের সময় তোমাদের যা বলেছিলাম এখানেও সেম জিনিসই অ্যাপ্লাই হবে। প্রদত্ত কোনটা, কোশ্চেনের মধ্যে প্রমাণ করতে হবে যে যে বিষয়বস্তুটা বলা আছে সেটা বাদ দিয়ে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রদত্ত, আর সেটাকে আমরা নামকরণ সহ যখন ছবিটা দেখে দেখে লিখে দেবো সেই ভাষাটাকেই তখনই সেটা হয়ে যাবে প্রদত্ত। তাহলে এবিসি এর এডি মধ্যমার, যেহেতু এটা উপপাদ্য নয় উপপাদ্যের প্রয়োগ, এখানে নামকরণগুলো উল্লেখ করে দেওয়া আছে, উপপাদ্যের ক্ষেত্রে থাকে না। তাহলে আমাদের এখানে প্রদত্তে কি বলবো, ত্রিভুজ এবিসি এর এডি বাহুর বা এডি মধ্যমার, বাহু বলাটা ঠিক হবে না, এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু হলো ই, এবং বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। ব্যাস আমাদের প্রদত্ত কমপ্লিট। এরপর আমাদেরকে যেহেতু প্রমাণ করতে হবে এফ সমান 1/3 এসি, সেই জন্য আমরা এখানে একটা কাজ কি করব, আমাদের আচ্ছা প্রমাণ করতে হবে যে পাটের মধ্যে ওটা লিখে দিব আমরা, প্রমাণ করতে হবে যে, এখানে কি লিখব, এ এফ সমান 1/3 এসি, 1/3 এসি, এসি এর 3 ভাগের 1 ভাগ হলো এফ। এবার এখানে আমাদের এটা প্রমাণ করার জন্য আমরা একটা অঙ্কন করব। অঙ্কনটা কি হবে, ডি বিন্দু থেকে আমরা এই বিএফ যে সরল রেখাংশটা আছে তার একটা সমান্তরাল সরল রেখাংশ টানব, যা এসি কে কোনো আমাদের কিছু বলা নেই, আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, ই এফ পর্যন্ত গেছি, তারপর জি নাম দিয়ে দিচ্ছি, জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে অঙ্কনে কি বলবো, ডি বিন্দু থেকে বিএফ সরল রেখাংশের একটি সমান্তরাল সরল রেখা অঙ্কন করা হলো, যা এসি কে জি বিন্দুতে ছেদ করেছে। ব্যাস এবার আমরা প্রমাণে যাব, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। প্রমাণে কি করছি দেখো, আমরা ত্রিভুজ, এই ত্রিভুজটাকে নিচ্ছি, উপপাদ্য হোক বা প্রয়োগ হোক সব সময় ছবি দেখে দেখে প্রমাণটা বোঝার চেষ্টা করো, কখনো নামকরণ দিয়ে বোঝার চেষ্টা করো না। তাহলে আমরা ত্রিভুজ, এই ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজটার নাম কি, বিসিএফ, বিসিএফ। এই ত্রিভুজ বিসিএফ থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমরা একটা উপপাদ্যে পেয়েছিলাম যে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এই দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ এই তৃতীয় বাহুটার সমান্তরালও হবে আর অর্ধেকও হবে, এটা আমরা উপপাদ্যে পড়ে এসেছি, সেই ধর্মটাই এখানে আমরা কাজে লাগাবো। তাহলে বিসিএফ ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি দেখো, এই ত্রিভুজটার মধ্যে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর বিএফ সমান্তরাল হচ্ছে ডিজি। তাহলে একটা ত্রিভুজের মধ্যে একটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, আর সেই মধ্যবিন্দু থেকে যেটা আমাদের পরবর্তী যে বাহুটা আছে তার সাথে যেমন একটা সংযোজক সরল রেখাংশটা টানছি, সেটা এই বাহুটা সমান্তরাল হচ্ছে। তাহলে আমরা এই থিওরিটাকে উল্টোভাবে বলতে পারি কি না, এখানে যদি দুটো বাহুর সংযোজক সরল রেখাংশ, দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ এর সমান্তরাল হয়, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এই বাহুটার সমান্তরাল সরল রেখাংশ পেয়েছি আর এই বাহুটার মধ্যবিন্দু পেয়েছি। তাহলে আমরা তো চোখ বন্ধ করে বলতে পারি যে এই বাহুটারও মধ্যবিন্দু তাহলে হবে জি। তাহলে এটার থেকে আমরা কি পেলাম, এফ জি সমান জিসি। ভালো করে বুঝে দেখো, এই ত্রিভুজটার এই বাহুটার সমান্তরাল সরল রেখা হচ্ছে এইটা, আর এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে অটোমেটিক্যালি এইটা হয়ে যাবে এই বাহুটার মধ্যবিন্দু, কারণ এই উপপাদ্যটা যেটা ছিল সে আমরা এটাকে এরকম সমান্তরাল টেনে প্রমাণ করেছিলাম।
সেই ধর্মটাকে যদি এখানে তুমি কল্পনা করো যে এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু, তবে তো এই দুটো সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল যদি বলা থাকে আর এই বাহুটার মধ্যবিন্দু যদি এটা বলা থাকে, তাহলে অটোমেটিক্যালি কি হবে, এই বিন্দুটা এই বাহুটার মধ্যবিন্দু হবে, অর্থাৎ এফ জি সমান জিসি। একটা কাজ আমার হয়ে থাকলো। এরপর আমরা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা নেব, এই ত্রিভুজটা মানে এ বি জি। এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমাদের আগেই বলা ছিল এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই। আবার এই সরল রেখাংশের এই সরল রেখাংশ আর এই সরল রেখাংশ সমান্তরাল, অর্থাৎ ইএফ এর সাথে ডিজি সমান্তরাল। তাহলে এর মধ্যবিন্দু এইটা আর এইটার সাথে এইটা সমান্তরাল, তাহলে মানে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এই এফ হয়ে যাবে এজি এর মধ্যবিন্দু। অর্থাৎ আমরা বলতে পারি এ এফ সমান এফ জি। এটা 2 নম্বর নাম দিচ্ছি। দেখো এফ জির সাথে জিসি সমান, আবার এ এফ এর সাথে এফ জি সমান, তাহলে আমরা বলতে পারি এখানে যে এ এফ সমান এফ জি সমান জিসি, অর্থাৎ এ এফ সমান 1/3 এসি। কারণ এইটা সমান এইটা সমান এইটা, গোটাটাই তো আমার এসি। তার মানে এসি কে 3টে টুকরো যদি করা হয়, 3টেই নিজেদের মধ্যে সমান হয়ে যাচ্ছে। তাহলে একটা টুকরো কি হয়ে যাবে, গোটাটার 3 ভাগের 1 ভাগ। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে উপপাদ্যটা যদি আমরা ভালো করে করে থাকি, ওই যে উপপাদ্যটা ছিল ওই উপপাদ্যেরই এটা একটা প্রয়োগ, প্রয়োগটা দেখলেই তোমরা চিনতে পারবে উপপাদ্য যদি ভালো করে করা থাকে। ওই উপপাদ্যটা ছিল যে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ কি হয়, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এই উপপাদ্যটা যদি ভালো করে বুঝে থাকো, এই উপপাদ্যটা দেখলে ওই ধর্মগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে তোমরা ইজিলি করতে পারবে। একবার যদি প্রমাণ করে দাও আর গোটা জীবন ওটাকে দেখতে হবে না, যখন দিবে তুমি তখনই করতে পারবে। কিন্তু মুখস্থ যদি করো, আজ মুখস্থ করবে কাল ভুলবে, পরশু আবার মুখস্থ করবে তারপরের দিনই ভুলে যাবে। এটাই হচ্ছে আমাদের অঙ্কের জিসটা। যদি তোমরা এখনো বলে রাখছি, যদি অঙ্ক তোমরা মুখস্থ করো, অঙ্ক যদি মুখস্থ করো, কোশ্চেন দেখলে তোমার উত্তর বলে দাও যায় এইটার কোশ্চেনটার উত্তর এইটা, কোনো সলভ না করে, তার মানে ইনডাইরেক্টলি পরোক্ষভাবে তুমি অঙ্ক মুখস্থ করছো। আর অঙ্ক যখন তুমি মুখস্থ করবে তার মানে তুমি ওখানে অঙ্কটা বুঝছো না। পরীক্ষার সময় কখনোই বই থেকে হুবহু কোশ্চেন তুলে পুরোপুরিভাবে 90 নাম্বার দিবে না। 50 নাম্বার টেনে টুনে হুবহু বই থেকে দেয়, বাকি ডিজিটগুলো পাল্টে দেয়, আবার কিছু অঙ্ক ঘুরিয়ে দেওয়া থাকে। ব্যাস তোমার নাম্বারটা তখন সে ঘুরে পিছে 50 থেকে 60-এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে। তারপর তুমি স্কুল টিচারকে কিস্তি মারবে, টিউশন টিচারকে কিস্তি মারবে, পরবর্তীকালে বাড়ির লোককে কিস্তি মারবে, কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কার্ডটা কোনো মতেই তুমি আর পাল্টাতে পারবে না, কারণ ইটস ইয়োর ফল্ট, নট আদার্স। থ্যাংক ইউ।